এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের লাস্ট ডে। আজকে আমরা চলে যাব। সো আমি লাকেশটাকে সব কিছু গুছগাছ করে একদম মোটামুটি রেডি হয়ে বের হয়ে গেছি লাঞ্চ করার জন্য। তখনও চেক আউট করি নাই কারণ শিপ আসে নাই। তো আমরা হচ্ছে কি লাঞ্চের জন্য একটা বাংলা হোটেলে চলে যাই। এখানে নানান পদের মাছ ছিল, ভ্যারাইটি একটু কম আছে, অন্যান্য অনেক জায়গায় এর থেকে বেশি মাছ পাওয়া যায়, এখানে খুব একটা ছিল না। আর দাম চাচ্ছিল রে বাবা, এত দাম চাচ্ছে। আমি তো বলতেছিলাম হুমান আমাদের বাড়ি থেকে আমরা ইচ্ছাতে কমে খাইছি, আপনারা মানে এত দাম চাচ্ছেন। তখন বার্গেনিং করার পরে দাম কমাইছে, তো মোটামুটি দাম ভালোই কমাইছে। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা মাছ নিয়ে নিই, অর্ডার দিই হচ্ছে গিয়ে আপনার স্যালমন আর হচ্ছে গিয়ে সুন্দরী মাছ। তো এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজা হচ্ছে, আর আমি তো দেখতেছিলাম। আমার মাছ ভাজা খুবই পছন্দ, মানে আমার যে কোনো মাছ ভাজাই খুব ভাল লাগে। আমার মাছের তরকারি থেকে মাছ ভাজা খুব ভাল লাগে। আর হচ্ছে গিয়ে মাছের সাথে আমরা তেমন আর মানে বেশি হেভি কিছু দিই নেই, কারণ হচ্ছে গিয়ে দূরে জার্নি করবো, বেশি খেলে আবার একটু ঝামেলা। সো এরপর হচ্ছে গিয়ে এটা ছিল মাছের সাথে কি বলে মাছ ভর্তা। হ্যাঁ, তো এটা মাছ ভর্তা কম, মাছের ঝুরি বেশি লাগছে। মাছের ঝুরি রান্না করে না, একদম মাছ ঝুরি করে ভুনা যেটা, ওইটার মতন লাগছে, বেশি ভর্তা ভর্তা লাগে না। তারপরেও খাওয়া গেছে, খুব একটা খারাপ না। তো লাঞ্চের পরে আমরা হচ্ছে কি পাশে এখানে একটা টঙের দোকানে চলে গেছি কফি খেতে। ওনাদের ওইখানে একটা বার্মিজ কফি পাওয়া যায় না, ওই বার্মিজ কফিটা অনেক মজা। সো ওই কফিটা খাচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে আমরা শিপের টিকিট কিছুই পাই নাই, শিপও আসে নাই, এই জন্য অপেক্ষা করতেছি। তো এরপর চলে গেছি লাস্টবারের মতন বিচে। আজকে বিচে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, কারণ হাতে আর বেশিক্ষণ টাইম নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে শিপ চলে আসছে, ওই যে শিপ চলে আসছে। সো আমি যখন বিচে যাই, তখন বিচে গেলে আমি সমস্ত মানে কষ্টের কথা, মানে কতটুকু হ্যারেস হয়েছি, কোন জায়গায় কী প্রবলেম হয়েছে, সমস্ত কিছু ভুলে যাই আমি যখন এই বিচে হাঁটি। আসলে আমার সমুদ্র খুবই ভালো লাগে। এদিকে শিপ চলে আসছে আমার হাতে, আমি শিপের টিকিট নাই, তারপরে বাসের টিকিট পাই নাই, কোনো রিটার্ন টিকিট আমাদের গ্রুপ থেকে এখনও দেয় নাই। ওনারা খালি মানে বলেই যে দিচ্ছি, ওখানে থাকেন সেখানে থাকেন, তখন দিব এখন দিব, এরকম করে ঘোরাইতে থাকে। মানে ওনাদের এত গুতাইতে হয়, এত গুতাইতে হয়, মানে রে বাবা রে বাবা, মানে সমস্ত কিছু মানে মানে আমরা হ্যারেস ফ্রি হওয়ার জন্য গ্রুপ নেই। আর মানে মনে হয় যে যতটা ফ্রি হইতে চাইছে তত বেশি আরও মনে ঘাড়ে মনে যত যন্ত্রণা নিয়ে নিস। তো এখানে বিচে হাঁটতেছিলাম, বিচে মানুষ খুব কম ছিল, এত ভালো লাগতেছিল বিচে হাঁটতে। আর আমার খুবই মন খারাপ লাগতেছিল। আমার সেন্ট মার্টিন থেকে ব্যাক করার দিনটা আমার খুবই মানে কি বলবো, আমার খুব মন খারাপ হয়। আমার যেতে ইচ্ছা করে না। আমি যদি, আমার কাছে মনে হয় যে আমি একটু বেশি থাকতে পারতাম। আমি পারলে এখানে চাকরি বাকরি নিয়ে থেকে যাইতাম, জানি না, এরকম সুযোগ থাকলে আমি থেকে যেতাম মাসে মাসে, আমার কাছে ভালো লাগে। সো হচ্ছে গিয়ে ওইখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতেছি। আমি একটু কিছুক্ষণ ছবি টবি তুলবো। ছবি তোলার পরে হচ্ছে গিয়ে আমি আবার ওখানে দাঁড়িয়ে আমাদের গ্রুপের লোককে মেসেজ দিচ্ছিলাম যে ভাইয়া শিপের টিকিট কখন দিবেন। বলতেছে আপু দিব, আপনারা অপেক্ষা করেন, আপনারা কোনো চিন্তা করেন না। আমাকে বারবার বলতেছে আপনি কোনো চিন্তা করেন না, সব কিছু ঠিকঠাক আছে, আপনারা আপনাদের হচ্ছে গিয়ে আপনি ফোন দিলে আপনারা আসবেন। সো তখনই ওইখানে অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে গ্রুপ থেকে কল আসছে যে আপু আপনারা আস্তে আস্তে জেটিঘাটের দিকে চলে আসেন। সো আমরা তখন জেটিঘাটের দিকে যাওয়ার জন্য রেডি। শিপ একদম জেটিঘাটে চলে আসছে, আমাদের এখন ব্যাক করার পালা। সো আমি এখন ব্যাক করব, ব্যাক করে চেক আউট করে নেব। সো এরপরে চলে গেলাম হচ্ছে কি জেটিঘাটে। জেটিঘাটে রে ভাই কী যে কষ্ট, মানে এটা নুনিয়াছড়ি থেকে ঘাটে ওঠার থেকেও আরও বেশি কষ্ট। মানে এত ন্যারো স্পেস, জেটিটার উপরে উঠার যে জায়গাটা, ওইখানকার জায়গাটা এত ন্যারো, আর এখানে এত মানুষ একসাথে লাইন ধরছে বলার বলে। আমার হাজব্যান্ড সিক, আমি যে ওকে নিয়ে কিভাবে আসছি। তা আমাদের গ্রুপের ওখানে যে লোক ছিল উনি বলছে যে আপনি এক কাজ করেন, যে ইয়ে করেন, আপনারা যাত্রী ছাউনির ওইখানে দাঁড়ান। তো আমরা যাত্রী ছাউনির দিকে দাঁড়াইছি। তো ওইখানে একটু শান্তি মতন দাঁড়াইছিলাম, আমাদের আর লাইনে দাঁড়াইতে হয়নি। আর একটা কথা বলি, আমাদের গ্রুপ কিন্তু অলরেডি চলে গেছে, আমরা একদিন বেশি থাকছি।
সো এই জন্য আমাদের সাথে কেউ নেই, আমরা 2জন হাজব্যান্ড ওয়াইফ একাই। তো শিপ ছেড়ে দিছে, শিপটা আবার আমাদেরকে ভালোই দিছে, ওই ভি টেকনাফ ছিল শিপ। সো শিপটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। ওইখানে তেমন কোনো মানুষই ছিল না, মাত্র 15-20 জনের মতন মানুষ ছিল। মানে মনে হচ্ছিল যে প্রাইভেট কোনো শিপ দিয়ে যাচ্ছে এরকম আর কি। খুব ভালো লাগছে, শিপটা খুব ভালো দিছে, শেষমেশ আর কি একটা ভালো কাজ করছে তারা। সো আস্তে আস্তে সেন্ট মার্টিন দূরের দিকে চলে যাচ্ছে। আমি হচ্ছে গিয়ে যেহেতু 7 ঘন্টার জার্নি, আমরা ভাবলাম যে যতক্ষণ আলো থাকে ততক্ষণ আমরা সাগরটা দেখি, কারণ অন্ধকার হয়ে গেলে তো আর দেখতে পারবো না। সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে যতক্ষণ আলো ছিল ততক্ষণ পর্যন্ত একদম শিপের বাহিরে ঘোরাঘুরি করছি। এটা ব্যাক সাইডে সেন্ট মার্টিনটা দেখছিলাম, কারণ সেন্ট মার্টিন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, এটা দেখতে মানে আমার খুবই খারাপ লাগে। মানে এক সময় যখন মিশে যায় একদম দেখা যায় না। আমি জানি না আপনাদের কার কি কেমন লাগে, আপনারা জানাবেন। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে, আপনারা কেউ মানে সাবস্ক্রাইব করেন না কেন? কষ্ট করে ভিডিও যেহেতু দেখেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, সমস্যাটা কি? শেয়ার করবেন, দেখবেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন না? আর আমি হচ্ছে কি নতুন, যেহেতু একটু নতুন মানে ভিডিও টিডিও বানাই, আপনারা সাবস্ক্রাইব করলে তো আমি একটু ইন্সপিরেশন পাই, তাই না? কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। সো শিপের সামনের দিকে চলে গেছি। এটা হচ্ছে এই যে দেখেন এমভি টেকনাফ শিপটা। তো সবাই এখানে এই যে কয়টা লোক দেখলেন না, এখানে আমরা শিপে এই কজনই ছিলাম, এর চেয়ে বেশি মানুষ ছিল না। আমরা এই কজনই, মানে শিপের ভিতরে গেলে আর কোনো মানুষই দেখা যায় না, মানে কোনো মানুষই আর দেখা যায় না ভিতরে গেলে। সো এখানে আর সেন্ট মার্টিন খুব একটা দেখা যাচ্ছিল না। আর সামনে এমন ঠান্ডা বাতাস রে ভাই, ওইখানে মানে মানে কি বলবো, ওইখানে আমি থাকতে পারতেছিলাম না। যে সেন্ট মার্টিন দূরে দেখেন আস্তে আস্তে মিশে যাবে। তো হচ্ছে এখানে বাতাসে বসার মতন না। আর যত অন্ধকার হয়ে আসতেছে তত যেমন বাতাস আরও ঠান্ডা হইতেছে। আর সেই দিন মানে সাগরের ঢেউ অনেক সাংঘাতিক ঢেউ ছিল, মানে মানে এত বড় একটা শিপ যেভাবে দুলতেছিল, মানে ওই দিন ছোটো শিপে আসছি আপনার বে ক্রুজ ওয়ানে, ওইখানেও মানে এত দোল লাগে নাই, মানে এত দুলায় নাই। আজকে বড় শিপটা যেভাবে দুলতেছিল, আমি দেখেন এই যে মোবাইল নিয়ে দাঁড়ায় থাকতে পারতেছি না এখানে। সো আমি হচ্ছে গিয়ে এখানে আমরা বসে বসে, তো অন্ধকার হওয়ার পরে আমরা ভিতরে চলে যাই। ভিতরে যাওয়ার পরে দেখতেছিলাম পুরো শিপটা ঘুরবো এখন, যেহেতু অন্ধকার হয়ে গেছে আমরা তো আর বাইরে থাকতে পারবো না, বাইরে প্রচণ্ড ঠান্ডা। সো আমরা পিছন সাইডে আবার থাকা যায়, শিপের যে পিছন সাইডটা ওইখানে আবার থাকা যায়, কিন্তু সামনের সাইডে থাকা যায় না। আর শিপটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, শিপটা যেহেতু পছন্দ হয়েছে। এই যে এটা একটা সাইড ছিল, এখানে কিছু লোক ছিল, আর এটা হচ্ছে নিচের দিকে, এখানে একটা মানুষও ছিল না। তারপরে এখানে ওই যে ভিতরে সিট দাও, এখানে কিছু কিছু মানুষ, এখানে ঘুরতেছিলাম, দেখতেছিলাম। আর হচ্ছে গিয়ে ঢেউ রে বাবা, যে ঢেউ লাগতেছে, শিপটা পুরো বাঁকা করে ফেলতেছে। মানে আমি এখানে মানে ধরে দাঁড়ায় ভিডিও করতেছি, আমি কিছু একটা ধরতে হইতেছিল, দাঁড়াইতে পারতেছিলাম না। উপরে আর যাইনি, নিচ থেকে যতটুকুই দেখা যায় ততটুকুই দেখতেছিলাম। উপরে যেহেতু অ্যাকচুয়ালি না মানুষ কোনো জায়গায় থাকলে সেখানে যাওয়ার আর কি মানে আচ্ছা ঠিক আছে আমরাও যাই, যেহেতু এখানে কেউই নাই তাই আর কি ওইখানে যাওয়ার মতন মানে মানে উদ্যোগটা পাচ্ছিলাম না ভিতর থেকে, মানে পুরো খালি তো একটু কেমন জানি লাগতেছিল, আনকমফোর্টেবল লাগতেছিল। আর এই যে এইটার ভিতর হচ্ছে গিয়ে আমাদের মানে সিট পড়ছে আমাদের এইখানে। এরপরে আপনাদের একটা চমৎকার দৃশ্য দেখাই। বাহিরে বের হয়ে দেখি আকাশটা কি সুন্দর, চাঁদটা কি সুন্দর, চাঁদের কালার কি দেখছেন ভাই? এমন চাঁদের কালার তো মনে হয় আমি গত কয়েক বছর দেখি নাই। মানে এত সুন্দর চাঁদের কালার। আর হচ্ছে গিয়ে যেমন সাগরের কালার আসতেছিল মোবাইলে বোঝা যাচ্ছে না, আমি বুঝাইতে পারতেছি না যে আসলে কি সুন্দর ছিল, মানে ভাষায় বলার মতন না। মানে জীবন সার্থক, এরকম চাঁদ দেখে, এরকম সাগর দেখে জীবন সার্থক। জানি পৃথিবীতে এর চেয়ে তো আরও বহুত, আরও হয়তো বাংলাদেশের এরকম জায়গা থেকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো এখনও দেখি নাই, বাট এখন পর্যন্ত আমার কাছে আমার দেখা এটা বেস্ট। যেহেতু আল্লাহ যদি কিসমতে দেয় হয়তো দেখবো অন্য কোনো জায়গায়, বাট এখন পর্যন্ত এটা বেস্ট। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন পিছনে চাঁদটা, আর মানে খুব সুন্দর। আর চাঁদের কালারটা আস্তে আস্তে মানে রেডের থেকে আস্তে আস্তে অফ হোয়াইট, তারপর সাদার দিকে যাচ্ছিলো।
আর ঢেউ আরও বাড়তেছিল, যত টাইম বাড়তেছে তত মনে করেন জোয়ারের টাইম হচ্ছে আর সাগরের ঢেউটা প্রচুর বাড়ে। এরপরে হচ্ছে 11টা-12টার দিকে কমে যায় ভাটার টাইম হলে। সো আমরা হচ্ছে গিয়ে এখানে অনেকক্ষণ বসেছিলাম, মানে এই জোয়ার ভাটার খেলা, তারপরে এই চাঁদের এত সুন্দর মানে আলো দেখেন, মানে সাগর চিকচিক করতেছে, এগুলা দেখতে দেখতে অনেক টাইম পাস হয়ে গেছে। মানে আমরা ভাবতেছিলাম যে 7 ঘন্টা কীভাবে কাটাবো, কিন্তু আসলে এখানে বসেই কয়েক ঘন্টা কাটাই দিছি, সেটা সত্যি কথা। বিশেষ করে 7 ঘন্টার মধ্যে আমরা একটুও ঘুমাই নাই, ঠিক আছে, কারণ মাথায় অলরেডি টেনশন যে আমাদের দেয় নাই, কি জানি এখনও বাসের রিটার্ন টিকিট দেয় নাই। তো মানে ওই টেনশনে আর অন্য কিছু করতে পারতেছিলাম না, এনজয় যে করবো ওইটাও করতে পারতেছিলাম না। সো ওই টেনশনে ঘুমানোরও কোনো চান্স নেই, কারণ আমার টিকিটও জোগাড় করতে হবে, আমার সুপারভাইজারের সাথে কথা বলতে হবে। সো ওই টেনশনে ছিলাম দেখে আর ঘুমাই নাই। আর আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, শিপটা দেখতেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে আমাদের কি বলে, এটা এখানে আমরা বসছিলাম, দেখেন কেউ নেই। এটা মনে হয় শিপের ডাইনিং এরিয়া ছিল, কিন্তু এখন ওখানে ডাইনিং এরিয়া আর নাই। এখানে সবাই লোকালি সবাই বসতে পারে, একটা মানুষের নেই, পুরা খালি। মানে ভাল লাগতেছিল, মানুষ ছাড়া আমার খুব ভাল লাগে, আমার যেখানে মানুষের গ্যাঞ্জাম থাকে আমার ওই জায়গা পছন্দ না। পরে আবার বের হয়ে একবার বাইরে বসে একবার ভিতরে বসি, মানে কি বলবো, শিপের এই 7 ঘন্টার টাইমটা অনেক বেশি হয়ে গেছে, অনেক কষ্টের হয়ে গেছে। কারণ আগে নাফ নদী দিয়ে যাওয়া আসা করতাম, তখন এত কষ্ট হইতো না, কিন্তু একদম এইটা কি বলবো, একটা জুলুম হয়ে গেছে ভাই। আপনারা কি, আপনাদের কত কত সমস্যা হয়েছে, কি হয়েছে না হয়েছে, আর আমরা তো দেশে থাকি, দেশের খবর জানি। সো আপনারা এগুলো ঠিকঠাক করার চেষ্টা করেন। হ্যাঁ, এইরকম আমাদের ট্যুরিজম নষ্ট করার কোনো মানে হয় না, আমাদের এত কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আর এইদিকে আমি আবার ভিতরে যেয়ে বসছি, মানে একবার বাইরে যাই একবার ভিতরে যাই, মানে আমি পুরো পাগল, কারণ শিপের টিকিট দেওয়া হয় নাই। আমি বসেছিলাম, সো বারবার ঘড়ি দেখতেছিলাম যে কয়টা বাজে। রাত অলরেডি তখন 9টার মতন বেজে গেছে, দেখেন রাত তখন অলরেডি 9টার মতন বেজে গেছে। বেশি রাত হয়ে গেলে তো একটা মানুষকে কল দিয়ে ডিস্টার্বও করা যাবে না যে আপনি শিপের টিকিট দেন নাই কেন। সো এরপর ওনাদের নক করার পরে ওনারা শিপের টিকিট দিয়ে দিছে। তো এই খুশিতে আবার বাইরে যায়, আবার কিছুক্ষণ চাঁদ দেখলাম, তো রিল্যাক্স হয়ে তখন আমরা হচ্ছে গিয়ে আবার একটু শিপটা আপনাদের ঘুরে দেখানোর জন্য আমি আবার ভিডিও করতেছি। সো এই যে শিপের নানান জায়গায় এখানে ইয়াগুলো ছিল, কি বলে, রোড ওয়েগুলো ছিল। সো এদিক দিয়ে আসা যাওয়া করে, আর ঠান্ডায় না বাইরে যাওয়া যায় না, আমি বাইরে বেশিক্ষণ থাকতে পারতেছিলাম না। মানে ভিতরে গেলেও ঠান্ডা লাগছে, ভিতরে যে গ্লাসগুলো, এই গ্লাসগুলো চিপা দিয়ে চিনচিনে বাতাস আসে, মানে ওই দিন প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল কেন জানি। সো হচ্ছে গিয়ে শিপের টিকিট আমাদের আসছে, আমি সুপারভাইজারের সাথেও কথা বলছি, ওনারা বলছে হ্যাঁ ঠিকঠাক আছে সব কিছু। সো এই জন্য হচ্ছে গিয়ে আমার একটু মাথাটা ঠান্ডা হয়েছে যে অবশেষে। কারণ কি দেখেন, যদি আমাকে আপনার রিটার্ন টিকিটটা যদি ঠিকমতো না দিত, আমার কক্সবাজার কিন্তু 1 রাত থাকাও লাগতে পারে, কারণ এত রাতে কি করব। সো অনেক টেনশনে ছিলাম। তো এখানে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর এখানে না একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, একটা যে নৌকায় একটা মাঝি ছিল, ওই নৌকাটাকে ধাক্কা দিছে, আর মাঝিটা টপ করে একবারে পানিতে পড়ে গেছে। মানে এত মায়া লাগছে, আমি এরকম সিন কখনো দেখি নাই। মানে মাঝিটা না, মানে খুব ফেলফেলায় তাকায় ছিল, মানে সবাই আমরা দেখতেছিলাম যে ওনার, মানে উনি একদম ঠান্ডা পানিতে পড়ে গেছে, জাহাজ ধাক্কা দিছে, মানে খুব ভয় পাইছি। তো এরপর আমরা নুনিয়াছড়ি নামি, নুনিয়াছড়ি নামার পরে তখন বাজে রাত 11:30টার মতন। সো নুনিয়াছড়ি থেকে আমরা যাচ্ছি ডলফিন মোড়ে। সো আমরা হচ্ছে সুপারভাইজারের সাথে আমাদের কথা হয়ে গেছে, সো উনি সব কিছু ক্লিয়ার, এখন আর কোনো ঝামেলা নেই, আল্লাহর রহমতে। মানে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সব কিছু ঠিকঠাক মতন হয়েছে। সো এখানে বৈশাখী রেস্তোরাঁর কাছে ছিল আমাদের বাস স্টপেজটা। সো এরপর আমি আর ভিডিও টিডিও করিনি, আমি বাসে মানে যখন ডিনারের ব্রেক দেয়, ওই ব্রেকের মধ্যে খাওয়া দাওয়া করে দিছি একটা ঘুম, ঘুমে একবারে সকাল সায়দাবাদে পৌঁছে গেছে। সো আজকের মতন এতটুকুই, নেক্সট কোনো ব্লগে দেখা হবে, টাটা।